অবশেষে স্রোতের দেওয়া চ্যালেঞ্জে উত্তীর্ণ হলো সার্থক। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত যখন তৈরি হয়ে অধীর আগ্রহে সার্থকের জন্য অপেক্ষা করতে থাকে আর পায়চারি করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই সার্থক হন্তদন্ত হয়ে দৌড়তে দৌড়তে এসে বলতে থাকে যে স্রোত, আমি কিন্তু অন টাইম এসেছি, তুমি একবার ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখো, আমি কিন্তু একদম 8টা বলেছিলাম, 8টা বাজে এসেছি, তাই তুমি এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে সার্থক কিন্তু কথা দিলে কথা রাখতে জানে। তখন স্রোত বলতে থাকে যে হ্যাঁ, সেটা তো আমি দেখতেই পাচ্ছি যে এই চ্যালেঞ্জটা আপনি যেমন তেমন করে জিতে গিয়েছেন। তখন সার্থক বলতে থাকে যে কেন যেমন তেমন কেন বলো তো, আমি ফুল মার্কস নিয়ে উত্তীর্ণ হয়েছি, তুমি সেটা এরকম করে হ্যাংলামো করে বললে তো হবে না, আমাকে ভালোভাবে বলো। কিন্তু অন্যদিকে সার্থককে স্রোত বলতে থাকে যে আচ্ছা স্যার দেখুন তা আমাকে কেমন লাগছে। তখন স্রোতকে দেখে সার্থক আর নিজের চোখ সরাতে পারে না, ধাঁধা লেগে যায়। ঠিক সেই মুহূর্তে সার্থকের পিসিমণি হেসে ফেলার বলতে থাকে যে কী রে স্রোত, তুই আজকে এমনভাবেই তৈরি হয়েছিস যে তোর বর তোর দিক থেকে চোখই সরাতে পারছে না। তাহলে ভাবতে পারছিস যে এখন যদি তোরা কিছুটা সময় একান্তই কাটাস, তাহলে তারপর তো আমার ভাইপোকে আমি আর খুঁজেই পাবো না, সে তো শুধুমাত্র নিজের বউকেই চোখে হারাবে। তখন আমি কি করে আমার ভাইপোর কাছ থেকে আমার পিসিমণি ডাকটা শুনবো বলতো। তখন স্রোত হেসে ফেলার বলতে থাকে যে পিসিমণি তুমি যা বলো না। তখন সার্থক বলতে থাকে যে এখন কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় লস করবে, নাকি এখন আমরা একটু বেরোবো? কারণ এখন যদি আমরা না বেরোই তাহলে ঠিক সময় মতন কিন্তু আমরা রেস্টুরেন্টে গিয়ে পৌঁছতে পারবো না, আর সময় মতন ডিনারটাও করা হবে না। আমাদের কিন্তু আবার তাড়াতাড়ি বাড়িতেও ফিরতে হবে, কারণ আজ বাদে কাল কিন্তু তোমার পরীক্ষা, তাই তোমাকে কিন্তু পরীক্ষার দিকটাকে এতটা অমনোযোগী হলেও মোটেও চলবে না। তখন স্রোত ওর পিসিমণিকে বলতে থাকে, দেখেছো তো পিসিমণি এখনও পর্যন্ত ডিনারেই যেতে পারেনি, কিন্তু সেই মানুষটা এখনই আমাকে পড়াশোনার চাপ দেওয়া শুরু করে দিয়েছে। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে সেই ডিনার টেবিলে বসে আমাদের মধ্যে কী নিয়ে আলোচনা হতে পারে। তখন সার্থকের বাবা বলতে থাকে যে দেখ সার্থক, পড়াশোনা থেকে শুরু করে সব কিছুই হবে, কিন্তু ব্যক্তি জীবনে সব কিছুকে টেনে হিঁচড়ে নিয়ে এসে নিজেদের মধ্যে নিজেদের একান্ত সময়টাকে এরকম করে ব্যর্থ হতে দেওয়াটা মোটেও কিন্তু ঠিক না। তাই আমি তোকে বলছি যে তোরা যে একান্ত সময়টা অবশেষে বের করতে পেরেছিস, সেটাকে ভালোভাবে ইউটিলাইজ করার, সেই কথাটাই আমি স্রোতকেও বলেছি। অন্যদিকে স্রোতকে নিয়ে যখন সার্থক অবশেষে রেস্টুরেন্টে গিয়ে পৌঁছে, ঠিক সেই মুহূর্তে স্রোতকে সার্থক হঠাৎ করে প্রশ্ন করে ওঠে যে আচ্ছা স্রোত, আমার সাথে তোমার ডিভোর্স হয়ে যাওয়ার পর তুমি তোমার ভবিষ্যৎ জীবনে কী পরিকল্পনা করেছো বলো তো? না মানে তুমি অন্য কাউকে নিজের জীবনে আর কোনোদিন আমার জায়গাটা দিতে পারবে? তখন স্রোত এক দৃষ্টিতে সার্থকের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে স্যার, আপনি এই জিনিসটা ভাবলেন কী করে বলুন তো, যে আপনার জায়গাটা আমি আমার জীবনে অন্য কাউকে দিতে পারবো? কারণ যে জায়গাটা আপনি আমার জীবনে ঘর কেটে ফেলেছেন, সেই জায়গাটার মধ্যে আমি অন্য কাউকে বসিয়ে আর যে হোক না কেন সেই মানুষটাকে অসম্মান করবো এবং তিক্ততায় সেই মানুষটার জীবনটাকে পরিণত করে দেওয়া ছাড়া তো আমার মনে হয় না যে আদৌ আমি সেই মানুষটাকে সুখী করতে পারবো। তাহলে আমি একজন মানুষের জীবনে সর্বনাশ করার জন্য আমি কেনই বা তার জীবনে ঢুকতে যাবো বলুন তো? তখন সার্থক বলতে থাকে যে তাহলে কী করবে, গোটা জীবনটাকে একাকৃতভাবে কাটিয়ে দিবে? তখন স্রোত বলতে থাকে যে স্যার, আমি চলে যাওয়ার পর আপনি ঠিক কী করবেন বলুন তো, আপনার কী প্ল্যান? নিশ্চয়ই আমার জায়গায় আপনি অন্য কাউকে বসানোর কথা ভাববেন। তখন সার্থক বলতে থাকে যে না না, এক জীবনে একজনই যথেষ্ট। তখন স্রোত বলতে থাকে যে তা একজনই যথেষ্ট বলতে কার কথা বলছেন আপনি? পিতস্তা? আমার অবর্তমানে আপনি পিতস্তাকে আপনার জীবনে আর কোনোদিনও জায়গা দিতে পারবেন স্যার? সত্যি করে বলুন তো। তো বন্ধুর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।